ইরানের পারমাণবিক সক্ষমতার হাতেখড়ি আমেরিকার হাত ধরে, আর তেহরানের সেই যাত্রায় আসল মোড় ঘুরিয়ে দেন পাকিস্তানের পরমাণু বোমার জনক ডক্টর কিউ খান। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ৮০-এর দশকে ইরান যখন আন্তর্জাতিকভাবে কোণঠাসা, তখন এক গোপন ব্ল্যাক মার্কেটের মাধ্যমে তেহরানকে পারমাণবিক সরঞ্জাম ও প্রযুক্তি দিয়ে সহায়তা করে ইসলামাবাদ। এক সময়কার সে পরমাণু নেটওয়ার্ক আজ ইতিহাস। আমেরিকা এখন ইরানের পারমাণবিক সক্ষমতার ঘোর বিরোধী, আর পাকিস্তান তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতাকারী। দর্শক, ইরানের পারমাণবিক যাত্রার শুরু থেকে আজকের ভূ রাজনৈতিক প্রেক্ষাপট, পুরো বিষয়টি টান টান উত্তেজনায় ঠাসা। চলুন এই জটিল বিষয়টিকে একটু সহজভাবে বিশ্লেষণ করি। 1953 সাল, আমেরিকার ক্ষমতায় তখন আইজেনহাওয়ার। অ্যাটমস ফর পিস প্রকল্পের অধীনে তখন তিনি ইরানকে দেন পারমাণবিক প্রযুক্তি ও গবেষণাগার। এর মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচির ভিত্তিপ্রস্তর স্থাপন করল আমেরিকা। তখন ইরানের ক্ষমতায় ছিলেন শাহ মোহাম্মদ রেজা পাহলভি, যিনি আমেরিকার পরম মিত্র ছিলেন। 1967 সালে আমেরিকা তেহরানে একটি 5 মেগাওয়াটের গবেষণা চুল্লি স্থাপন করে দেয়। 70 দশকে জার্মানি ও ফ্রান্স ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বড় ভূমিকা রাখে। কিন্তু 1979 সালের ইসলামী বিপ্লবের পর শাহের পতন ঘটলে পশ্চিমা দেশগুলো ইরানকে মাঝ পথে ছেড়ে চলে যায়। পশ্চিমারা মুখ ফিরিয়ে নিলে বিপদে পড়ে ইরান। তখন ত্রাতা হিসেবে আবির্ভূত হন পাকিস্তানের পারমাণবিক বোমার জনক আব্দুল কাদির খান, যাকে সবাই চেনে কিউ খান নামে। 70 দশকের কথা, নেদারল্যান্ডসের একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রতিষ্ঠানে কাজ করতেন কিউ খান। তিনি সেখান থেকে ইউরেনিয়াম সেন্ট্রিফিউজের নকশা চুরি করে পাকিস্তানে নিয়ে আসেন। তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো তাকে দায়িত্ব দেন পাকিস্তানের পারমাণবিক বোমা তৈরির। কিউ খান সফল হন, তিনি বলে যান পাকিস্তানের জাতীয় বীর। কিন্তু গল্পের টুইস্ট তখনও বাকি। আসল রোমান্স শুরু হয় যখন কিউ খান একটি আন্তর্জাতিক ব্ল্যাক মার্কেট গড়ে তোলেন। তিনি একা ছিলেন না, তার সাথে ছিল 1 ডজন মধ্যস্বত্বভোগী। এই নেটওয়ার্কের মাধ্যমে তিনি ইরান, উত্তর কোরিয়া এবং লিবিয়ার মতো দেশের কাছে পারমাণবিক রহস্য এবং সরঞ্জাম বিক্রি শুরু করেন। আমেরিকার চোখে তিনি তখন ভয়ঙ্কর এক অপরাধী। 80-এর দশকের মাঝামাঝি সময় ইরান তখন ইরাকের সাথে যুদ্ধে লিপ্ত এবং আন্তর্জাতিকভাবে কোণঠাসা। ঠিক সেই মুহূর্তে পাকিস্তানের সাথে ইরানের একটি গোপন চুক্তি হয়। চুক্তিতে বলা হয় ইরানের বিজ্ঞানীরা পাকিস্তানের প্রশিক্ষণ নেবেন এবং বিনিময়ে ইরান পাবে পারমাণবিক প্রযুক্তির জ্ঞান। 1986-1987 সালে কিউ খান নিজে ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্র সফর করেন। কাগজে কলমে বলা হয় এগুলো নেহাতি সৌজন্য সাক্ষাৎ, কিন্তু গোয়েন্দাদের দাবি সেখানেই আসলে লেনদেনের মূল ছক কষা হয়েছিল। 1995 সাল পর্যন্ত পাকিস্তানের এই নেটওয়ার্ক ইরানকে কয়েক হাজার সেন্ট্রিফিউজ পার্স এবং গোপন প্ল্যান্ট তৈরির নকশা সরবরাহ করে। বিশেষজ্ঞরা মনে করেন পাকিস্তানের সাহায্য ছাড়া ইরানের পক্ষে পারমাণবিক সমৃদ্ধকরণের পথে হাঁটা সে সময় প্রায় অসম্ভব ছিল। দীর্ঘ সময় গোপন থাকার পর 2004 সালে কিউ খান টিভি পর্দায় এসে ক্ষমা চান। তিনি স্বীকার করেন যে তিনি ইরান, লিবিয়ার মতো মুসলিম দেশগুলোকে পারমাণবিক তথ্য দিয়ে সহায়তা করেছেন, যাতে তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। পাকিস্তান সরকার দাবি করে খান এসব করেছেন নিজের ব্যক্তিগত উদ্যোগে, রাষ্ট্রের এতে কোনো সায় ছিল না। কিন্তু অনেক বিশ্লেষকের মতে এত বড় একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক রাষ্ট্রের বা গোয়েন্দা সংস্থার মদত ছাড়া চালানো কোনোভাবেই সম্ভব নয়। দর্শক, এখন সময় বদলেছে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্ষমতায়, পাকিস্তান এখন চরম অর্থনৈতিক সংকটে, আর এই সংকট থেকে বাঁচতে ইসলামাবাদ এক অভিনব চাল চলেছে। তারা এখন আমেরিকা এবং ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। কিন্তু প্রশ্ন, কেন পাকিস্তান হঠাৎ এই ভূমিকায়? এর পেছনে রয়েছে কিছু সমীকরণ। প্রথমত, পাকিস্তান এখন ট্রাম্পের খুব ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে। তারা আমেরিকার সাথে তেলের চুক্তি করেছে, ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছে এবং এমনকি ট্রাম্পের সাথে সংশ্লিষ্ট ক্রিপ্টোকারেন্সি ফার্মের সাথেও চুক্তি করেছে। দ্বিতীয়ত, ইরান কানেকশন। পাকিস্তানের সাথে ইরানের ঐতিহাসিক ও ভৌগোলিক সম্পর্ক তাদের জন্য তেহরানে কথা বলার একটি ব্যাক চ্যানেল খুলে দিয়েছে। দর্শক, মধ্যস্থকারী হিসেবে পাকিস্তানের এই নতুন ভূমিকা মোটেও সহজ নয়। ইসলামাবাদের সামনে এখন প্রধান চ্যালেঞ্জ হলো ডোনাল্ড ট্রাম্পের কঠোর ইরান নীতি এবং চীনের সাথে নিজেদের কৌশলগত সম্পর্কের ভারসাম্য বজায় রাখা। একদিকে চরম অর্থনৈতিক সংকট থেকে বাঁচতে ট্রাম্পের আশীর্বাদ ও আমেরিকান বিনিয়োগ প্রয়োজন, অন্যদিকে প্রতিবেশী ইরানের সাথে দীর্ঘমেয়াদী অস্থিরতা পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি। এছাড়া
অতীতে একিউ খানের মাধ্যমে পারমাণবিক প্রযুক্তি পাচারের যে তকমা পাকিস্তানের গায়ে লেগেছে তা মুছে ফেলে আন্তর্জাতিক মহলে বিশ্বাসযোগ্যতা অর্জন করা তাদের জন্য একটি বড় পরীক্ষা। ট্রাম্পের সর্বোচ্চ নীতির বিপরীতে তেহরানকে আলোচনার টেবিলে রাখা পাকিস্তানের জন্য এক কঠিন কূটনৈতিক অগ্নিপরীক্ষা।